আমি সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, খুব নির্দিষ্টভাবে এসআইআর এর বিরোধিতা করাটা কাল হয়েছিল রাহুল গান্ধী এবং তেজস্বীর, একদম স্পষ্টভাবে বিজেপি বলছে মানে এসআইআর এর জন্য এটা বড় জয় এবং এসআইআরটা আরো ভালোভাবে যাতে বাংলায় হয় তার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে গণতন্ত্রপ্রেমী মানুষকে। মহিক, আমি প্রথমেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এবারের এই নির্বাচনটা, বিহারের নির্বাচনটা আমার কাছে মনে হয়েছে বিজেপি, অবশ্যই বিজেপি নীতিশ কুমারের জোট তারা অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, সেটা একটা খুব উল্লেখযোগ্য দিক। কিন্তু আমার খালি মনে হচ্ছে যে গণেশ কুমার কিন্তু অসামান্য রোল প্লে করলেন এই বিহারের এক্সপেরিমেন্টটা দিয়ে। পশ্চিমবঙ্গটা হচ্ছে বিহারের পর, বিহারে প্রথম হয়েছে, বিহারটা নিয়ে প্রচুর আইনি আদালতের জট সামলাতে হয়েছে। আজকে যখন রেজাল্টটা বেরোলো আমি হিসেব করছিলাম, ঠিক 420 দিনের হিসেব। 24শে জুন অ্যানাউন্সমেন্ট করেছেন গণেশ কুমার ইলেকশন কমিশন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এসআইআর এ যাব বিহার। 15ই জুলাই নাগাদ আদালতের লড়াইটা শুরু করলেন সমস্ত বিরোধী রাজনৈতিক দল, কংগ্রেস, যে আরজেডি, অন্যান্যরা। কিন্তু ঠিক 420 দিনের মধ্যে এসআইআর কমপ্লিট করে আইনি জটিলতার ধাক্কা সামলে এবং এসআইআর এর এই প্রক্রিয়ার যে পর্বটা গণেশ কুমাররা বা জাতীয় নির্বাচন কমিশন করলো, মনে রাখতে হবে যে আজকে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি, অসমে যখন হচ্ছে এসআইআরটা, তখন তার পেছনে একটা এক্সপিরিয়েন্স থাকছে বিহারে। কিন্তু বিহারে যখন হয়েছে তার আগে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স সাম্প্রতিক অতীতে হয়নি বা সাম্প্রতিককালে ছিল না। ফলত দ্যাট ওয়াজ দ্য অ্যাসিড টেস্ট, এবং সেই অ্যাসিড টেস্ট কিন্তু সম্মানের সঙ্গে কাটিয়েছেন, মানে উঠেছেন। এর পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন তুলবো আজকে রিপাবলিক বাংলার এই চ্যানেলে। প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমি শুনছিলাম, যথার্থ বলেছেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। প্রধানমন্ত্রীর মুখে কথাটা শুনে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, স্থিতবিরক্ত মানুষ, তারা আশ্বস্ত যেমন হচ্ছি, কিন্তু আমার প্রশ্নটা এখানে থাকছে, সেই জঙ্গলে যখন জঙ্গল হয় তখন জঙ্গল কাটার দায়িত্বটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কেন্দ্রীয় সরকারেরও থাকে। তো বৃহত্তর খেলাফতের কথা তুমি বলছিলে, গাজাতুল হিন্দের কথা তুমি বলছিলে, আনসারুল্লাহ বাংলা, জামাত, আল কায়েদার নেটওয়ার্ক খুঁজতে পশ্চিমবঙ্গে এনআইএ কে আসতে হচ্ছে। এই সমস্ত কিছু জানার পরও আমার প্রশ্নটা এখানে যে কেন্দ্রীয় সরকার এবার কবে পা ফেলবে? কেন্দ্রীয় সরকারের হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স নেওয়ার জন্য একাধিক বিষয় আছে। এসআইআর তো গণেশ কুমার করলেন, কিন্তু তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকারকে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার পশ্চিমবঙ্গের ব্যাপারে নিতে হবে। আর যদি না নেন তাহলে কিন্তু বিহারের এই স্যাটিসফ্যাকশন কিন্তু পশ্চিমবঙ্গে সাস্টেন করা যাবে না। তার কারণ এই রাজ্যে এমন একটা প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যেখানে আইএস, WBCS, IPS একটা র্যাকেট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় এন্টার পশ্চিমবঙ্গটা চালাচ্ছেন। একে মোকাবিলা করা কিন্তু সহজ নয়। আমি শেষ করার আগে আরেকটা কথা বলবো, খুব উল্লেখযোগ্য কথা এখানে বলবো, সেটা হচ্ছে বিহারের মাটিতে যখন এসআইআর হচ্ছে তখন বিরোধিতা করার জন্য কিন্তু আরজেডি করেছে, কংগ্রেস করেছে, ঠিক আছে, সেখানকার প্রশাসনকে কিন্তু তারা নামাতে পারেননি। পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর বিরোধিতার জন্য 527 জন অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এবং সেই ইআরও, ডিও, তাদের দিয়েও এখন ম্যানিপুলেশন পার্টটা চলছে। এই কঠিন অবস্থায় কেন্দ্রীয় সরকারের হাতে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স গুলো জায়গা আছে, স্কোপ আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সেগুলো এক্সিকিউট করতে হবে পশ্চিমবঙ্গের ব্যাপারে। 2026 খুব কাছে দেখা যাচ্ছে। 2024-এ কি হবে সেটা বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষের প্রত্যাশা আছে, এবং সর্বভারতীয় বিজেপি আজকে এজেন্ডা সেট করে দিয়েছে। আবি বেঙ্গল বাকি হয় স্লোগান উঠছে তোমাদের সন্তুপানের সামনে, আমরা শুনছিলাম। তো সবই যদি ঠিক হয় তাহলে পশ্চিমবঙ্গের ব্যাপারে কেন্দ্রীয় সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারগুলো কবে ফেলবে, এটাই কিন্তু প্রশ্ন এই মুহূর্তের এই সময়। খুব গুরুত্বপূর্ণ দিন সংগঠন করা, ভোট করা, কোথায় ভোট হবে, এই কাজগুলো অবজারভারের নয়। আমি সন্ময়দা দীর্ঘদিন কংগ্রেসটাকে দেখেছেন। সন্ময়দা, সত্যি অবজারভারদের কাজ পর্যালোচনা করা। আর অন্যদিকে আমাদের রাজ্যে একজন অবজারভারকে আমি দেখছি, বিপ্লব দেব বলে, তিনি দার্জিলিং থেকে গঙ্গাসাগর অবধি বিভিন্ন ছোট ছোট মিটিং করে বেড়াচ্ছেন। আমরা মিডিয়াতে তাকে বসতে বললে তিনি বলছেন যে রাজ্য নেতা যারা আছেন, যারা ফেস, তাদেরকে বসানো হোক। আমি একদম পেছনে পেছনে ছোট 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 RSS এর সাথে মিটিং, আমাদের নিজের শাখার মিটিং করে যাচ্ছি। মানে বডি ল্যাঙ্গুয়েজের পার্থক্য করে দিচ্ছে আরজেডি, আরএসপি, সিপিআই, সিপিএম এবং বিজেপি। দেখো ময়ূক, আমি একটা কথা খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে রাহুল গান্ধীর
কে বাস্তব কথায় বলছি, ভারতবর্ষের মাটিতে যে অপোজিশন লিডারশিপে যেটা থাকার গড়ে ওঠার স্পেসটা দিয়েছিল 2024-এর ইলেকশন, প্রায় 99 থেকে 100টা আসন পাওয়ার পর কংগ্রেস তার সদ্ব্যবহার করেনি, রাহুল গান্ধী তার সদ্ব্যবহার করেননি। মেটেরিয়াল নেই, মানে প্র্যাকটিক্যালি ভারতবর্ষের মাটিতে শক্তিশালী অপোজিশন একটা থাকা উচিত, যারাই ক্ষমতায় থাকুক না কেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাহুল গান্ধী শক্তিশালী অপোজিশন লিডারই হতে পারলেন না, ওই জলে ঝাপটাপ তোমরা দেখাচ্ছ। আমি আজকে একটা ছোট্ট তথ্য বলবো, এখানে শুভম ব্যানার্জি একটু আগে বক্তব্য রাখলেন, আমি তাকে ধন্যবাদ জানাবো, নীলাভকেও ধন্যবাদ জানাবো আজকের এই থেকে টক শোতে। সেটা হচ্ছে কতগুলো পয়েন্টকে ওরা কিন্তু তোলেননি। একটু খেয়াল করে দেখো, ইভিএম হ্যাক হয়েছে এই কথাটা কিন্তু তারা বলেননি। দ্বিতীয়ত হচ্ছে এসআইআর, না অখিলেশ বলেছে, আমি বলছি এরা বলেননি, আমি এদের কথা বলছি। এসআইআর কে দোষ দেননি, ওই 10,000 টাকার দিকে নজরটাকে ঘোরানোর চেষ্টা হচ্ছে। প্রশান্ত কিশোর ফ্যাক্টরটাকে কিন্তু কোনো কথা বলেননি। মুসলিম ভোট এবং যাদব ভোট কনসলিডেশন করে বহু যাদব অধ্যুষিত কনস্টিটুয়েন্সিতে যে বিজেপি সুইপ করা, এই পার্টিকুলার পয়েন্টটাতে কোনো আলোচনা নেই। বিহারের মুসলিমরাও যাদবরাও কিন্তু অ্যাবসলিউটলি তেজস্বী যাদবের পেছনে হলেন না, কনসলিডেট করলেন না। এইসব খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হয়তো অচিরে আলোচনা হবে, কিন্তু আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে 10,000 টাকা দিয়ে ওরা দৃষ্টিটা ঘোরালেন। কিন্তু এটা রিভিউ করা দরকার প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলে, যে তারা তাদের ভূমিকা পালন করছেন কিনা, যেটা ভারতবর্ষের রাজনীতির স্বার্থে দরকার। শক্তিশালী অপোজিশন সব জায়গায় দরকার। আজকে বিহারের মতো মাটিতে তুমি চিন্তা করে দেখো তো, কংগ্রেস দলটা পঞ্চম শক্তি আমি দেখছিলাম, মানে তেজস্বী যাদব তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি হচ্ছে চিরাগ পাসওয়ান, মানে তার বিধায়কের সংখ্যা 20, আর সেখানে কংগ্রেস এখন দাঁড়িয়েছে 6। তারপরে একটা দল রিভিউ করবে না? একদম।